হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই ভালো আছো। আর চলো আজকের এপিসোডটা শুরু করে দিই। এটা আসতে চলেছে 2-3 দিন পর, মানে মোস্ট প্রবাবলি দিস উইল কাম অন থার্সডে, বৃহস্পতিবার আসবে। বলেছি আমি এখন নেই, যে সময় তোমরা ভিডিওটা দেখবে সেই সময় একটু দূরেই আছি, অনেকটাই দূরে আছি। যাই হোক, আজকের বিষয়বস্তুতে ফিরে আসি। আজকের বিষয়বস্তুটা হচ্ছে, কয়েক সপ্তাহ আগে পর্দা ফাঁস বলে আমাদের একটা ভিডিও বেরিয়েছিল। পর্দা ফাঁস শীর্ষক একটা ভিডিও ছিল। সেখানে মোটামুটি বলা ছিল যে এআইএফএফ, এফএসডিএল কীভাবে পলিটিক্যাল শিকার হয়েছে, কিভাবে বিভিন্ন ব্যক্তি তার নিজস্ব কি বলবো সুবিধা লাভের জন্য বিভিন্ন রকম স্টেপ নিয়েছেন খুব পরিকল্পিতভাবে, এবং তাতে আই লিগের বিভিন্ন দল বছরের বছর পা দিয়ে গেছে এবং আপাতত যেরকম জায়গায় এসে উপস্থিত তাতে এফএসডিএলই প্রাধান্য বেশি। সেটা ইন্ডিয়ান ফুটবল সিনিয়র টিম নির্বাচনী বলো, ইন্ডিয়ান কোচ নির্বাচনী বলো, ইন্ডিয়ার প্রথম সারির লিগ, ফার্স্ট লিগ কোনটা হবে সেই নির্বাচনী বলো, সমস্ত কিছু রয়েছে সেই পুঁজিবাদী কোনো একটা ব্যক্তিত্বের হাতে। নাম করবো না, কিন্তু তোমরা বুঝে নাও, মানে তার হাতে। তো সেই পর্দা ফাঁসেরই অনেকেই বলছিল যে পর্দা ফাঁসের দ্বিতীয় এপিসোড কবে আসবে। তো ভাবলাম দ্বিতীয় এপিসোডটা তৈরি করেই নিই এরকম সন্ধিক্ষণে, যেখানে প্রফুল প্যাটেল বলছেন যে না, আমি নিজেদের মধ্যে মিটিং করব, উইল ডু দ্য ভিডিও কনফারেন্স, কিন্তু কখনোই আই লিগ টিমের সঙ্গে, ইউনিয়নের সঙ্গে আমরা মিটিংয়ে বসবো না, কারণ জানি যে ওরা যে পয়েন্টগুলোয় কথা বলবে সেই পয়েন্টগুলোকে কাউন্টার করার কোনো রকম কি বলবো অস্ত্র বলি, কোনো রকম স্টেটমেন্ট বলি, কোনো রকম ডিসকাশন পয়েন্ট তাদের হাতে নেই। আর থাকলেও তারা সেই স্টেপ নিতে পারবে না, কেননা কোনো না কোনোভাবে তারা অন্য একটি অন্য একটি পার্টির কাছে উপকৃত। বাংলা ভাষায় দুটো কথা আছে না, কৃতজ্ঞ আর কৃতঘ্ন। তো তোমরা বুঝেই নাও, তারা ব্যাপারটা বুঝলেও সেরকম কোনো স্টেপ নেবে না, রাদার দে উইল টেক আ ড্রাস্টিক স্টেপ। কেন সেই ড্রাস্টিক স্টেপ নেবে সেইটা আমরা পার্ট বাই পার্ট পর্যালোচনায় চলে আসি, কেননা 2-3 দিন আগে করছি তো হয়তো কিছু স্টেটমেন্ট দিলাম, পরে বললো দাদা এটা তো হলো না, আই লিগ আইএসএল মার্জ হয়ে গেছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল এখন খেলবে, এরকম যদি অবস্থা উপনীতও হয় তোমরা একটু ধৈর্য ধরে আমার বক্তব্যটা শুনো, কারণ এটা পাশার খেলা, যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হয়ে যেতে পারে। যাই হোক, আজকের ভূমিকাটা অনেকটা লম্বা হয়ে গেছে, চলো ফিরে আসছি ইন্ট্রোর পর। ফিরে এলাম ইন্ট্রোর পর। ব্যাপারটার আগে একটা পরিপ্রেক্ষিত সাজিয়ে নিই, মানে একটা পটভূমি সাজিয়ে নিই, তারপর আস্তে আস্তে নাটকীয়তায় ঢুকবো। পটভূমিটা হচ্ছে, এখন খেলোয়াড়ই বলো, বিভিন্ন খেলোয়াড়রা, বিভিন্ন ফিল্ম আর্টিস্টরা, বিভিন্ন সিঙ্গাররা, এবং বিশেষ করে এখন ভোট চলছে, ইলেকশন চলছে, ইলেকশনের বিভিন্ন ইলেকশনের পার্টি তারা তাদের একটা করে মার্কেটিং পার্টনার রাখে, এটা তোমরা হয়তো জানবে। এই যে তারা ক্যাম্পেনিং করবে, কখন তারা কোন স্টেপ নেবে, কখন কোন দেশের সঙ্গে যুদ্ধ হবে, সমস্ত জিনিসগুলোই একটা স্ট্র্যাটেজির অন্তর্গত হয়, এবং সেই স্ট্র্যাটেজির পেছনে কাজ করে একটা পুরো মার্কেটিং টিম। শুধু আমি উদাহরণ দিলাম একটা রাজনৈতিক, মানে এটা সর্বক্ষেত্রেই আছে, মানে কোন গায়ক নাকি সুরে গাইলে তাকে নেগেটিভ পাবলিসিটি করা যাবে এবং অচিরেই তিনি হঠাৎ করে খুব নাম করে যাবেন এবং প্রচুর সিডি তার বিক্রি হয়ে যাবে, প্রচুর রয়্যালটি বিক্রি হয়ে যাবে, তার একটা বছরে 150টা করে সিনেমা বেরোবে। মানে বুঝে নাও যে এটা একটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি, এর পেছনে একটা পুরো মার্কেটিং টিম কাজ করে। এবং তোমাদের আমি জানাতেই পারি, মানে আমি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি, একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল যে আমি কোচি থেকে ব্যাঙ্গালোর কি চেন্নাই যাচ্ছিলাম, তখন আমার পাশে একজন, মানে আমি দেখলাম যে যেরকম লোগো ছিল আইএম আহমেদাবাদের, তো আমি জিজ্ঞেস করলাম, কথায় কথায় উঠে এলো যে হ্যাঁ আরে দাদা, এখন মার্কেটিং তো হচ্ছেই, পলিটিক্যাল পার্টি যে কে কাকে জুতো ছুঁড়ে মারবে সেটাও আগে থেকে স্ক্রিপ্ট করা থাকছে, জুতো ছুঁড়ে মারলে সেই সিম্প্যাথি ভোট, এই ইত্যাদি 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 সমস্ত করা থাকছে। তাও ভাগ্য ভালো যে দে আর হায়ারিং আইআইএম,
আস্তে আস্তে কম্পিটিশান এইরকম লেভেলের চলে না যায় যে তারা আবার মানে নিম্নমানের মার্কেটার রিক্রুট করে এবং ব্যাপারটা এতটাই ইতর জায়গায় চলে যায় যে মানে সাধারণ মানুষের চোখের সামনে চলে আসে। মানে এখনো পর্যন্ত কিছু মানুষ বুঝতে পারেন যে এই পুরো ব্যাপারগুলো গিমিক, আর কিছু মানুষ কিন্তু বুঝতে পারেন না, যাদের জন্যই তারা এখন করে খান আর কি। এটা মানে কোনো অ্যাক্টারের বলতে পারো যে ধরো একটা অ্যাক্টারের খুব একটা বাজে সময় চলছে বা একটা খুব বড় জায়গায় ফেঁসে গেছে, সে তখন না তার ইমেজকে রেকটিফাই করার জন্য কোনো একটা চ্যানেলে এসে বসে তার সমস্ত সাফাই গাইলো। কী সাফাই গাইবে তার পেছনে একটা বড় মার্কেটিং টিম আছে, যেখানে IIM আহমেদাবাদ এরকম বড় ম্যানেজমেন্ট কলেজের ছেলেরা রয়েছে। তো আমায় মিস্টার নাম করবো না। তো সেই ভদ্রলোক বলেছিলেন যে IIM-এর 4 জন ছেলে, পাস আউট ছেলে, তারা মার্কেটিং টিম করেছে এবং তারা তখন ট্রাম্পের হয়ে কাজ করছিল। ট্রাম্প তখনও আসেনি প্রেসিডেন্ট হিসাবে। এটা আমেরিকায় খুবই চালু আর কি পুরো জিনিসটা। যে কোনো ওয়েব সিরিজ লঞ্চ করার আগেও তারা মার্কেটিং করে। ইন্ডিয়ার ফুটবলই বা বাদ যাবে কেন? আমার মতে যদি আমাকে জিজ্ঞেস করো, ইন্ডিয়ার একটা খুব ভালো মার্কেটিং কনসালটেন্ট টিম রয়েছে যারা বলে দিচ্ছে AIFF-কে কী স্টেপ নিতে হবে। যেরকম একদিকে তোমরা দেখবে AIFF খুব ভালো কাজ করছে, যেরকম আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ বলো, মেয়েদের ওয়ার্ল্ড কাপ বলো, মেয়েদের খুব ভালো উন্নতি হচ্ছে, আমাদের ছেলেদের খুব ভালো উন্নতি হচ্ছে, খুব ভালো অনেক একাডেমি হয়েছে, ফিফা আমাদের ব্যাক করছে, আমাদের AFC র্যাঙ্ক আপ হচ্ছে, আমাদের ফিফা র্যাঙ্কিং আপ হচ্ছে, সমস্ত ভালো জিনিস হচ্ছে একদিক। দ্বিতীয় দিক, যেখান থেকে সেই ছেলেরা উঠে আসবে, সেই ক্লাব ফুটবলের তারা কিন্তু মানে অনিষ্ট করে চলেছে। অনিষ্ট করে চলার জন্য তারা কিছু স্টেপ নিচ্ছে, যে স্টেপে পুরো ভারত তোলপাড়। তো ভারত তোলপাড় হওয়াতে জিনিসটা কি হচ্ছে, এমন একটা জিনিস তৈরি হচ্ছে, একটা কি বলবো, একটা মিডিয়ার একটা আগ্রহ তৈরি হচ্ছে, এমন শুধুমাত্র ভারতীয় মিডিয়ার নয়, এটা সারা পৃথিবীর চোখ যেহেতু এখন এখানে আছে, সে তুমি বুন্দেসলিগাই বলো, EPL বলো, ফ্রেঞ্চ লিগ, যে কোনো দেশের মানে বড় মার্কেটাররা, যে এইগুলোতে ইভেন্টগুলো তো একজন অর্গানাইজ করে, যে কোনো বড় লিগ, EPL বলো বা জার্মান বুন্দেসলিগা বলো, যে কোনো লিগই বড় মানে ইভেন্ট ম্যানেজাররা করে। সেই ইভেন্ট ম্যানেজারের যে মার্কেটিং টিম, তারা কিন্তু ইন্ডিয়া আর চায়নার ওপর খুব নজর রাখে বিকজ অফ বিগ মার্কেট। তো তারা এখন মানে রোজই কাগজে পড়ছে ইন্ডিয়ার একটা ক্লাব স্তরে বিভিন্ন রকম একটা টানাপোড়েন চলছে। তো সেই যে টানাপোড়েনের ব্যাপারটা, কি করলে টানাপোড়েন হবে, কি করলে মিডিয়ার নজরে আসবে আর সারা বিশ্বের নজরে ইন্ডিয়া চলে আসবে, সে পজিটিভভাবেই হোক বা নেগেটিভভাবেই হোক, মানে একবার নজরে চলে এলে তারপরে কিন্তু তার ইমেজ রেকটিফিকেশান, তার জন্য আলাদা টিম আসবে আবার, যে এই করুন, তাহলে একটা ইমেজ রেকটিফিকেশান হয়ে যাবে। তো আমার মতে AIFF এখন যাই করছে, যে নেবো না, রেলিগেশন প্রমোশন থাকবে না, জানে যে AFC গাইডলাইন কি দিয়েছে, তাদের টিম এসে বলে গেছে, তা সত্ত্বেও তারা কেন করবে? মানে একদমই কি তারা বোকা না? তারা বোকা নয়, তারা এরকমই জিনিস করছে যে মানে ওই পৃথিবীর অন্যান্য জায়গায় যেরকম চলছে, তো তারা, আমার মনে হয় তারা এরকম একটা কিছু করছে আর সারা পৃথিবীর নজরে চলে আসে। দেখো, এরকম করলো যে পরের বার আই লিগ হবে না, আই লিগকে প্রথম লিগ করবো না, ISL-কে করে দেওয়া হবে, আগে থেকে বলে দেওয়া আছে, অথচ প্রমোশন রেলিগেশন নেই বলে সেই সমস্ত মানে ইন্ডিয়ারই AFC লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। মানে সেই ক্লাবগুলো তখন কোথায় যাবে? ঘটনা এইদিকে এগোচ্ছে বলে আমার মনে হয় যে একদম লাস্টে এসে হয় আই লিগ ISL মার্জার হয়ে যেতে পারে, অথবা শুনলে আই লিগটাই আগামী 2-3 বছরের জন্য আই লিগটাই প্রাথমিক লিগ রইল। তো সবাই বলবে তাহলে বাবা এত টানা পড়েন কেন? সেই ক্লাবগুলোও কিন্তু সেই টানা পড়েনে খুব উঠে পড়ে লেগেছিল। সেই অবশ্য ক্লাবগুলো উঠে পড়ে লেগেছিল বলেই সারা ভারতের প্রথমত, তারপরে সারা পৃথিবীরই মিডিয়ার নজর সেখানে আসে। সো সেই নজরে সব ক্লাবগুলোও কিন্তু চলে এলো। আবার দেখবে হয়তো এরকম হলো যে পরের বার সেই আই লিগই হলো, যেরকম চলছিল, মানে থোড়বড়ি খাড়াবড়ি থোড়, ঠিক সেমই হবে। পরের বার হবে কলকাতা লিগ, হয় ডুরান্টটা যোগ হয়েছে, তারপরে আই লিগ হবে, আইএসএলের মধ্যে চললো। আইএসএলে মেবি এখন চেষ্টা করবে আরও বড় আইকন, আরও ভালো নিয়ে এসে ভালো মার্কেটিং করে এই জিনিসটা করার। আর এটা হতে পারে। আর নাম্বার 2 যেটা হতে পারে, AIFF বলতে পারে লিগ ইউনিয়নকে, আচ্ছা আপনাদের তো আমাদের মার্কেটিং পছন্দ হচ্ছে না, আমাদের ব্রডকাস্টিং পছন্দ হচ্ছে না, তো ব্রডকাস্টিং আপনারাই ঠিক করে নিন, এর বাবদ আপনারা মানে একটা টাকার আদান প্রদান চলে, তো যে এই টুর্নামেন্টটা হলে এই টাকা দিতে হবে, সেইটা আমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। দেখা যাক এবার। এখন প্রফুল প্যাটেল তো কোনো রকম মিটিং করবেন না,
আই লিগ ইউনিয়নেরই নিজেদের মধ্যে মিটিং চলতে থাকবে। আমার মনে হয় আরও 1-2 বছর যতদিন না পর্যন্ত প্রমোশন রেলিগেশন আইএসএল এর চলে আসে, প্রমোশন রেলিগেশন যতদিন না আইএসএল এ চলে আসে ততদিন পর্যন্ত এই জিনিসটা আই লিগটা চলবে। দেন একটা মার্জারের প্রসঙ্গ আসবে যখন মাঝখানে অনেকটা টাইম চলে যাবে এবং সব টিমগুলোই যথেষ্ট টাইম পেয়ে যাবে। এখনও পর্যন্ত হয়তো সত্যি কথা বলতে গেলে শুধুমাত্র ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহনবাগানও আংশিকভাবে তৈরি আইএসএল খেলার জন্য, বাকিটা নয়। কিন্তু 2-3 বছরে তারা কিন্তু নিজেদের গুছিয়ে নিজে জানে যে আগামী 2-3 বছর পর আইএসএল খেলবে, সেই অনুযায়ী তারা ইনভেস্টারদের অ্যাপ্রোচ করবে এবং দে উইল ডু। আমার মনে হয় এটা সেইটা মানে 2-3 বছরের মধ্যেই হবে, যেটা এফসি বলেছিল যে আর 1-2 বছরের মধ্যে করে প্রমোশন রেলিগেশন চালু থাকো। ইন্ডিয়ার 1 নম্বর লিগ যদি আই লিগ থাকে তাহলে প্রমোশন রেলিগেশন অলরেডি চালু আছে। তোমরা দেখবে এবার আইএসএলেও 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 4th ডিভিশন করে এখন থেকেই চালু করে দেবে, যেটা 2-3 বছর পর মোটামুটি একটা রূপরেখা পেয়ে যাবে যে যারা উপরে উঠতে পারে, নামতে পারে সেই রকম। তো তারাও তখন 2-3 বছর পর বলবে চলো আমরাও রেডি আছি ইনফ্রাস্ট্রাকচার, এরা বলবে আমরাও রেডি আছি, মোটামুটি একই রকম। দেন এটা মার্চ করাটা মানে অনেকটা সুবিধাজনক হবে। আর এই 2-3 বছরে আমার মনে হয় এই আরও 4-5টা ভালো করে 5-6টা দল আই লিগের, তারাও বিভিন্ন রকম টাই আপ করে বিভিন্ন রকম ইনভেস্টার নিয়ে এসে তারা যথেষ্ট টাইম পেয়ে যাবে এবং সেটা নিয়ে এসে তারা দেশে সর্বোচ্চ লিগ খেলার একটা জায়গায় পৌঁছে যেতে পারবে। কিন্তু আমাদের চোখের সামনে এরকম পর্দা দিয়ে আমাদের চোখের সামনে এরকম দেখানো হচ্ছে যে এফএসডিএল চাইছে এই, আই লিগ চাইছে এই। তো যেটা হচ্ছে পুরো পরিকল্পিতভাবেই হচ্ছে। আমি জানি না আই লিগ ইউনিয়নের লোকেরাও এই জিনিসটা ভেবে দেখছে কিনা, এটা জাস্ট আমার মানে স্পেকুলেশন করলাম, আমার মাথায় এলো। তোমরাও তোমাদের মতামত জানাতে পারো যে মানে এরকমই কি ঘটছে, যে পুরো ব্যাপারটাই একটা স্ক্রিপ্ট অনুযায়ী সাজানো রয়েছে আর আমরা খুব মাঝে মাঝে নেচে উঠছি আর মিডিয়া তাদের খবর পেয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়া খুব দেখছে। হ্যাঁ, রোজই বিদেশি খবরের কাগজে থাকছে ইন্ডিয়ার ফেডারেশন ভার্সেস ইন্ডিয়ার ক্লাবের মারামারি। তো ইন্ডিয়া নামগুলো পপুলার হয়ে যাচ্ছে, ইন্ডিয়ান ফুটবল পপুলার হয়ে যাচ্ছে ফর অল রং রিজন। কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না, খুব তাড়াতাড়ি লোকের নজরে আসা, কেননা রং জিনিসটাই খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তো এটা আমার মনে হয় পার্সোনাল, আমার মতামত, তোমাদের মতামত ভিন্ন থাকতেই পারে। তো চলো তোমাদের এই গিমিকের একটা মানে কীরকম বাইরে কীরকম যাচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়াকে একটু ট্রিগার করে দেওয়ার একটা উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা জানো যে কোচ হওয়ার আবেদন বিড বেরিয়েছিল প্রথমে, যে কোচ অ্যাপ্লাই করতে পারে এরকম বিড বেরিয়েছিল। খুব লোভনীয় প্রস্তাব ভারতীয় দলের কোচ হওয়া, কারণ ভারত একটা মানে উঠতি দেশ, ফুটবলে ওয়ার্ল্ড কাপে খেলবে হয়তো 4 বছর 8 বছরের মধ্যে, যে খেলাবে তার বিশ্বজোড়া নাম হয়ে যাবে, পয়সার সেরকম কোনো অভাব নেই। কিন্তু সব অ্যাপ্লিকেশান জমা পড়ে গেছে, প্রায় শর্টলিস্টেড হয়ে গেছে। এরকম অবস্থায় কি মন্তব্য করলেন কুশল দাস, 1 মিনিট বলে দিচ্ছি আমি। Some top names like Raymond Dominic and Svein-Göran Eriksson have applied for the job. That's very encouraging. But the question is, can we really afford them? Their salary demands may run into millions of dollars. We have modest resources. তার মানে বোঝার চেষ্টা করো। দেখো, বলছে $25,000 অবধি ভারত দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। তো যখন বিড বেরিয়েছিল তখন কি তোমরা এই জিনিসটা মেনশন করে দিতে পারতে না? তাহলে বড় বড় নাম যারা, মানে তাদের তো নিজের মানে ক্ষতি করে তো তারা আসবে না, তারা অনেক বড় জায়গায় ভালো জায়গায় যেতে পারবে, পয়সা দেখেই আসবে না। তার মানে কি প্রথমে সারা বিশ্বকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখা যে দেখো ইন্ডিয়ার কোচ নিয়ে, কি কার কোচ আসছে রে ভাই, ইন্ডিয়ার কোচ আসছে। তো এই ব্যাপারটা আমি বলছি, এই ব্যাপারগুলো পুরোপুরি একটা ভালো মার্কেটিং টিম কাজ করছে, যেটায় ভারতীয় ফুটবলের নামটা বিশ্ব মানচিত্রে নিয়ে আসছে ফর অল রং রিজন। আমি মানছি ফর অল রং রিজন, এটাই ঠিক কি ভুল সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু ঘটনাটা এটাই ঘটছে যে সারা পৃথিবী জানছে ভারতের নাম। দেন আফটার মানে অতটাও কিছু হচ্ছে না, সবাই বলবে ও হো ভারত একে প্রায় অ্যাপয়েন্ট করে ফেলেছিল কিন্তু করতে পারলো না পয়সা নেই বলে। তখন কি হবে, ওই ইউএই গালফ থেকে লোকে এই তো আমার কাছে পয়সা আছে, আপনি পয়সা দেবো, আপনি রিটার্ন দেবেন, এই ধরনের একটা ব্যবসায়িক দিক চালু হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। ততক্ষণ অবধি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে নোটিফিকেশান তোমরা বরাবর পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো আমরা